সালামু আলাইকুম। অরবিট একাডেমির আমাদের নিউ একটা লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব কেমিস্ট্রির কয় নাম্বার অধ্যায়? 4 নাম্বার অধ্যায়। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেকচার। আমরা যদি সিকোয়েন্সিয়ালি যাই তাহলে কেমিস্ট্রি ফার্স্টে সবাই সেকেন্ড চ্যাপ্টার দিয়ে শুরু করে, দেন থার্ড, দেন আসে আমাদের ফোর্থ চ্যাপ্টার। এই ফোর্থ চ্যাপ্টার থেকে আসলে আমাদের অ্যাকচুয়ালি যে রসায়ন বা কেমিস্ট্রি জিনিসটা বা মৌলসমূহ, যৌগ, এরা কিভাবে আবিষ্কার হয়েছে, এরা কোথায় আছে পর্যায় সারণী কেন দরকার ছিল, এই প্রত্যেকটা জিনিস আমরা জানার চেষ্টা করব এই অধ্যায় থেকে। প্রিভিয়াস দুইটা যে আমাদের চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 2 এবং 3, এগুলো কেমিস্ট্রি নিয়ে একদম বেসিক ধারণা, বাট আমাদের অ্যাকচুয়াল পড়াশোনা এই অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমরা চতুর্থ অধ্যায় পুরোটাই কভার করবো ইনশাল্লাহ। তার আগে একটু বলে নিই, আমরা প্রিভিয়াস ক্লাসে ওটা নিয়ে আলোচনা করছিলাম। আমাদের এই কোর্স নিয়ে, আমাদের কোর্সের প্রাইস 999 টাকা। এটা খুব কম সময়ের জন্য থাকবে ইনশাল্লাহ, বাট এরপরে কিন্তু এটার প্রাইসটা চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা যারা এনরোল করব, খুব ফাস্ট এনরোল করার ট্রাই করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, কথা না বাড়ায় শুরু করি আমরা। আমাদের ফার্স্টে কি আছে? পর্যায় সারণীর পটভূমি। এখন ভাইয়া কোশ্চেন আসতে পারে যে ভাইয়া প্রথম কথা, পর্যায় সারণী জিনিসটা আসলে কি? ভেবে দেখেন, আমাদের প্রকৃতিতে কতগুলো মৌল আছে, কতগুলো যৌগ আছে, হিউজ অ্যামাউন্ট অফ যৌগ আছে। বাট আমরা যদি মৌলের কথা চিন্তা করি তাহলে আমাদের টোটাল 118টা মৌল আছে। কয়টা মৌল আছে ভাইয়া? 118টা মৌল আছে। বইয়ের মধ্যে এই চ্যাপ্টারের লাস্টের দিকে কিছু কথা লেখা আছে যে পর্যায় সারণী আমাদের কেন দরকার, বাট আমি ফার্স্টের দিকেই কিছু ধারণা দিয়ে রাখি। এই যে দেখেন 118টা ধর্ম, 118টা মৌল, এই একটা মৌলের 4টা ভৌত ধর্ম আছে, ভৌত ধর্ম, আর 4টা রাসায়নিক ধর্ম আছে। কি বললাম ভাইয়া? একটা মৌল, যে কোনো স্পেসিফিক একটা মৌল নিয়ে যদি চিন্তা করি, 4টা ভৌত ধর্ম আছে, আর আমাদের 4টা রাসায়নিক ধর্ম আছে। এখন কেউ যদি আমরা চাই যে না ভাই, আমি সবগুলো মৌল নিয়ে একত্রে পড়াশোনা করতে চাই, তাহলে দেখেন 118 ইন্টু প্রত্যেকটা মৌলের 4টা এবং 4টা, টোটাল কয়টা? 8টা ধর্ম, 4টা ভৌত ধর্ম আর 4টা রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম বলতে কি বোঝাচ্ছে? আসলে ভৌত ধর্ম বলতে সে ভৌত কি, কোন অবস্থায় আছে, তার গলনাঙ্ক কি, তার স্ফুটনাঙ্ক কি, এই জিনিসগুলো আমরা বুঝতেছি। আর রাসায়নিক ধর্ম বলতে আমরা কোনটা বোঝাচ্ছি? সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে? পানির সাথে বিক্রিয়া করে কি করে? অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? এইটা আমরা জানতেছি রাসায়নিক ধর্ম থেকে। তাহলে খুব সিম্পলি একটা জিনিস চিন্তা করেন, যে কোনো একটা মৌলের 4টা ভৌত ধর্ম, 4টা রাসায়নিক ধর্ম, তাহলে এরকম 118টা মৌলের আমরা যদি এটা গুণ দেই, পাবো 944টা। এখন আমাকে বলেন, কোনো একজন মানুষের পক্ষে, কোনো একটা হিউম্যান বিইং এর পক্ষে 944টা মৌল কি আমাদের একসাথে 944টা ধর্ম একসাথে কাভার করা সম্ভব? অ্যান্সার না। তাহলে এগুলোকে আমরা একটা সাজায় নিয়ে আসি, একটা সিকোয়েন্সে নিয়ে আসি। কয়েকটা সিকোয়েন্স কি এরকম হতে পারে? সাপোজ আমি এগুলোকে কয়েকটা ভাগ করলাম। যাদের ভৌত ধর্মগুলো একই তারা এক সাইডে, যাদের রাসায়নিক ধর্মগুলো একই তারা আর এক সাইডে, এরকম করে আমি সাজানোর চেষ্টা করলাম। এখন প্রাচীনকাল থেকেই অনেকজন সায়েন্টিস্ট বা অনেকজন আমাদের বিজ্ঞানী বা রসায়নবিদ, যেটাই বলি না কেন, তারা চেষ্টা করছেন যতগুলো মৌল আছে এদেরকে একটা সিকোয়েন্সের মধ্যে রাখার, একটা সাজানোর মধ্যে রাখার, ঠিক আছে, যাতে আমাদের জন্য পড়াটা ইজি হয়। এখন এই যে ধারাবাহিকতায়, এই চেষ্টার ধারাবাহিকতায় 1789 সালে সর্বপ্রথম কে আসতো? ল্যাভোসিয়ে আসতো। সে মৌলগুলোকে দুইটা ভাগে ভাগ করছে, একটা ধাতু আর একটা অধাতু। এখানে একটু বলে রাখা ভালো, ল্যাভোসিয়ে মাত্র 33টা মৌল নিয়ে কাজ করছে। তখন কয়টা মৌল ছিল? মাত্র 33টা মৌল ছিল, ঠিক আছে। এখন কয়টা আছে? এখন 118টা আছে আমাদের বই অনুযায়ী, বাট 118টা থেকে আমাদের ফার্দার মোর আরও কিছু মৌল আবিষ্কার হয়েছে এবং কন্টিনিউয়াসলি হচ্ছে। এখন 1789 সালে, মানে অনেক আগে, তখন 33টা মৌল ছিল। ল্যাভোসিয়ে কি করছে? এই 33টা মৌলকে জাস্ট একটা ধর্মের ভিত্তিতে আলাদা করছে। সেটা একটা ধাতু, একটা অধাতু। একটা ধর্মের ভিত্তিতে দুইটা ভাগ করছে, একটা ধাতু আর একটা কি? অধাতু। যারা মোটামুটিভাবে ইলেকট্রন দান করতে পারে তাদেরকে আমরা ধাতু বলি, চকচকে হয়, বিদ্যুৎ পরিবাহী। আর যারা ইলেকট্রন গ্রহণ করে এবং চকচকে হয় না, বিদ্যুৎ অপরিবাহী, তাদেরকে অধাতু বলি। এগুলো আমরা সামনে পড়বো, বাট জাস্ট একটা এখানে জিস্ট দিয়ে যাচ্ছি। আচ্ছা, ল্যাভোসিয়ে তাহলে কয়টা ভাগে ভাগ করছে? একটা ধাতু আর একটা অধাতু, দুইটা ভাগে ভাগ করছে। ভাইয়া কয়টা মৌল নিয়ে কাজ করছিল? 33টা মৌল নিয়ে কাজ করছিল।
তারপরে আসে আমরা 1829 সালে একজন সায়েন্টিস্ট আসছে, যাকে আমরা বলতেছি ডোবেরাইনার, ঠিক আছে, JW ডোবেরাইনার। ডোবেরাইনার একটা সূত্র দিছে আমাদের, ত্রয়ী সূত্র, বা এটাকে আমরা বলি হচ্ছে ট্রায়ার্স ল। তো এইটা কি বোঝায়, এটা কি বোঝায়, অবশ্যই আমরা এগুলো বই থেকে তো পড়বোই, বাট একটু আমি বুঝাই দিই। সে আমাদেরকে বলতেছে, আচ্ছা, এখানে আমরা কি বলছি, তিনটা মৌলকে, এটা আমাদেরকে কে বলছে, ডোবেরাইনার বলছে। ডোবেরাইনার বলছে যে তিনটা মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে। এখন আমি তিনটা র্যান্ডম একটা মৌল নিই, সাপোজ আমাদের কাছে আছে হচ্ছে লিথিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে আমাদের কি পটাশিয়াম। এই তিনজনকে আমি ফার্স্টে কি করব, পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাবো। আমরা যদি পর্যায় সারণী দেখি, আমাদের বইতে যেটা দেওয়া আছে, লিথিয়ামের ভর হচ্ছে 3, পটাশিয়ামের ভর হচ্ছে আমাদের 39, সরি, লিথিয়ামের ভর হচ্ছে আমাদের 7, পারমাণবিক সংখ্যা 3, এটা হচ্ছে আমাদের 7, আর এটা হচ্ছে আমাদের 39। এখন ডোবেরাইনার আমাদেরকে বলছে যে এই যে আমাদের তিনটা মৌলকে আমি সাজাইছি পারমাণবিক ভরের ভিত্তিতে, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর যদি আমি যোগ করি এবং সেটাকে 2 দিয়ে ভাগ করি, মানে অ্যাকচুয়ালি গড় করি, তাহলে কত হয় দেখেন তো। এখানে এখানে আসবে হচ্ছে 46 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু কত, 23। এই যে আমাদের 23 আসছে, এটা হচ্ছে আমাদের সোডিয়ামের ভর। তাহলে কি বলতেছি আমরা, তিনটা মৌলকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান হয়। এই যে আমাদের তিনটার মধ্যে একটা সিকোয়েন্স আছে, এটাকে আমরা কি বলতেছিলাম, এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ডোবেরাইনার ত্রয়ী সূত্র। কত সালে এটা দিছিল ডোবেরাইনার, সেটা হচ্ছে 1829 সালে। তারপরে একজন সায়েন্টিস্ট আসছেন আমাদেরকে 1864 সালে জন নিউল্যান্ডের সূত্র, ঠিক আছে, জন নিউল্যান্ডের সূত্র, বা এটাকে আমরা এভাবে বলতে পারি, এটা হচ্ছে আমাদের অষ্টক সূত্র। এটাকে আমরা কি বলবো, অষ্টক সূত্র। এখন অষ্টক সূত্র কি জিনিস ভাইয়া, অষ্টক সূত্র কি জিনিস, এখানে আমি একটু বুঝি। অষ্টক সূত্র হচ্ছে, এখানে আমি লিখি অক্টেভ ল বলা হয় এটাকে, অক্টেভ ল। আচ্ছা, জন নিউল্যান্ড আমাদেরকে কি বলছে যে মৌলসমূহকে যদি আমি ভর অনুসারে সাজাই, ফর এক্সাম্পল আমি এখানে নিলাম হচ্ছে লিথিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম তো না, লিথিয়ামের পর কি আসবে, বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তারপর আসছে হচ্ছে আমাদের সোডিয়াম। তাহলে এখন যদি চিন্তা করি আমরা, লিথিয়ামের পরে 8 নাম্বার মৌল, মানে লিথিয়াম 1 2 3 4 5 6 7 8, 8টা শেষে যে আবার যে সোডিয়ামটা আছে, এই লিথিয়াম এবং সোডিয়াম এই দুইটা মৌলের কি হয়, যে আমাদের কিছু ধর্ম আছে ভৌত এবং রাসায়নিক, কিছু কিছু ধর্মের মধ্যে আমরা মিল দেখতে পাই। তাহলে এই কথাটাই যে আমাদের 8টা মৌলের পরপর, লিথিয়ামের পরে 8টা মৌল পরপর আমরা কি দেখতে পাই, আরেকটা মিল দেখতে পাই। লিথিয়ামের সাথে সোডিয়ামের আমরা এক্সাম্পল দিতে পারি, বা আমরা দিতে পারি হচ্ছে বেরিলিয়ামের পর 8টা মৌল যদি পার করি, তখন আমরা কি পাবো, ম্যাগনেসিয়াম পাবো। এইটাও আমরা মিল দেখতে পাই। তাহলে অক্টেভ ল আমাদেরকে কি বলছে, মৌলসমূহকে যদি আমি পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাই, তখন প্রতি 8টা মৌলের পরপর প্রতি অষ্টম মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মে কি দেখা যায়, মিল দেখা যায়। এই মিলটা কি বের করছে, জন নিউল্যান্ড। এখন দেখেন একটু সিনারিওটা কল্পনা করেন, যে প্রথমে আসলে ল্যাভোসিয়ে 1789 সালে, তারপর আসছে হচ্ছে আমাদের ডোবেরাইনার ত্রয়ী সূত্র দিল, তারপর আসছে হচ্ছে নিউল্যান্ড, সে হচ্ছে আরও একটা সূত্র দিছে। এখন প্রত্যেকটা সূত্রের মধ্যেই কিছু কিছু আমাদের ইম্পর্টেন্ট জিনিস আছে, ঠিক আছে, কিন্তু কোনো সূত্রে আমাদের ফুলফিল পর্যায় সারণীকে সম্পূর্ণভাবে একটা সিকোয়েন্সের মধ্যে আনতে সক্ষম হয় নাই, এটা আমাদের বোঝা লাগবে, ঠিক আছে। তো পরবর্তীতে কি ঘটলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে 1869 সালে মেন্ডেলিফের পর্যায় সূত্র, এই মেন্ডেলিফ হচ্ছে আমাদের, তার নাম একটু পুরাটা মনে রাখি, তার পুরা নাম হচ্ছে দিমিত্রি ইভানোভিচ তার নাম কি ভাইয়া, দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিফ, একজন রাশিয়ান হচ্ছে আমাদের সায়েন্টিস্ট ছিল। তো মেন্ডেলিফের পর্যায় সূত্রটা আমাদেরকে বলতেছে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী হচ্ছে আমাদের পারমাণবিক ভরের ভিত্তিতে পর্যায়ক্রমিকভাবে চেঞ্জ হয়। এবং 1869 সালে মেন্ডেলিফ আমাদের আধুনিক যে পর্যায় সারণীটা, সেটা হচ্ছে আমাদের আবিষ্কার করছেন, ঠিক আছে। মেন্ডেলিফের সময় কয়টা মৌল ছিল, মেন্ডেলিফের সময় হচ্ছে আমাদের মাত্র 63টা মৌল ছিল। মেন্ডেলিফের সময় কয়টা মৌল ছিল, 63টা মৌল ছিল। তাহলে মেন্ডেলিফের সূত্রটা আমি এখানে লিখি আলাদা করে,
আচ্ছা, মেন্ডেলিভ হচ্ছে আমাদেরকে বলতেছে মৌলসমূহের যে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলীগুলো আছে সেগুলো হচ্ছে পারমাণবিক ভর অনুযায়ী পর্যায়ক্রমে কি হয়, আবর্তিত হয়। পারমাণবিক ভরের ভিত্তিতে এগুলা চেঞ্জ হবে। পরবর্তীতে 1913 সালে আরও একজন সায়েন্টিস্ট আসলো, তার নাম হচ্ছে আমাদের হেনরি মোসলে। ঠিক আছে, সে এসে বললো আচ্ছা ঠিক আছে, আমরা তো বুঝছি মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভর অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়, কিন্তু সেই এসে হচ্ছে আমাদের একটু চেঞ্জ করলো। সে এসে একটু চেঞ্জ করলো, যেটা হচ্ছে পারমাণবিক ভরের জায়গায় সে বললো হচ্ছে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতেছি যে আমাদের 1869 সালে মেন্ডেলিফ একটা সূত্র দিয়েছে, যেটাকে আমরা মেন্ডেলিফের পর্যায় সূত্র বলি। আর এই যে আমাদের সংশোধিত যে সূত্রটা, এখানে কি সংশোধন হয়েছে, পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা আমরা অ্যাড করছি। এটা কেন করছিলাম, কারণ 1913 সালে বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করছিল। আচ্ছা, যারা আমরা জানি না বা বুঝতেছি না, পারমাণবিক সংখ্যা হচ্ছে পরমাণুর ভেতরে কতগুলো আমাদের কি আছে, ইলেকট্রন আছে এবং সেম অ্যামাউন্ট অফ প্রোটন আছে। আর পারমাণবিক ভর হচ্ছে আমাদের পরমাণুর ভেতরে নিউক্লিয়াসের ভরটা কত, মানে প্রোটন এবং নিউট্রনের যোগফলটা কত। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটা মেন্ডেলিফের পর্যায়সূত্র হিসেবে জানবো। আর যদি বলে যে মেন্ডেলিফের সংশোধিত পর্যায়সূত্র কোনটা, তখন আমরা জাস্ট কি করব, এই পারমাণবিক ভর আছে, এই ভরের জায়গায় আমরা কি বসাবো, পারমাণবিক সংখ্যা বসাবো। ঠিক আছে, হোপফুলি এতটুকু আমাদের ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য। পর্যায় সারণী আমাদের সবার বইয়ে দেওয়া আছে, সবাই একটু ভালো করে দেখবো পর্যায় সারণীতে কি কি আছে। পর্যায় সারণীতে দেখবেন যে 7টা পর্যায় আছে। পর্যায় কোনগুলো ভাই আমি একটু বলে দিই, এই যে এরকম ভাবে যেগুলো আছে, ঠিক আছে, এইভাবে। আর গ্রুপ কোনগুলা, গ্রুপ হচ্ছে আমাদের এরকম উলম্ব ভাবে যেগুলো আছে, এরকম করে গ্রুপ আছে। ঠিক আছে, এরকম করে আমাদের টোটাল কয়টা গ্রুপ আছে ভাইয়া, 18টা গ্রুপ আছে। আর কয়টা পর্যায় আছে, 7টা পর্যায় আছে। আচ্ছা, এখন সাপোজ আমি একটা পর্যায়ে লিখি, সেকেন্ড পর্যায়ে যেটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা না লিখে হচ্ছে অন্যটা লিখি, হাইড্রোজেন, হিলিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়, ফার্স্ট পর্যায়। সেকেন্ড পর্যায়ে যদি আমরা লিখি হাইড্রোজেন, হিলিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর হচ্ছে আমাদের কি আছে, নিয়ন আছে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের পরবর্তীতে আছে কি নিয়ন, তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরকম করে কন্টিনিউয়াসলি যেতে থাকবে। এখন এই যে আমরা পর্যায় সারণীর কথাটা বলতেছি, পর্যায় সারণীতে বৈশিষ্ট্যগুলো কি কি, 7টা এরকম পর্যায় থাকবে, এরকম 1 2 3 4, কয়টা থাকবে, 7টা থাকবে। কয়টা গ্রুপ থাকবে ভাইয়া, 18টা গ্রুপ থাকবে। এই গ্রুপের আরেকটা নাম হচ্ছে শ্রেণী। ঠিক আছে, গ্রুপের আরেকটা নাম হচ্ছে আমাদের শ্রেণী। এখন বলতেছে যে ভাইয়া ফার্স্ট পর্যায়ে কয়টা মৌল আছে, 2টা মৌল আছে। কেন 2টা মৌল আছে কেন, এটা আমরা পর্যায় সারণী দেখলে এবং পরবর্তীতে মৌলগুলোর বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবো যে এই 2টা মৌল বাদে ফার্স্ট পর্যায়ে আসলে রাখার মতো আর কেউ নাই, কারো ধর্মের সাথে অন্য এই ধর্মগুলো মিলে না। তাহলে ফার্স্টে আমরা কাকে রাখছি, হাইড্রোজেন এবং হিলিয়ামকে, মাত্র 2টা মৌল রাখছি। ঠিক আছে, দেন আমরা আসতেছি পর্যায় 2 এবং 3-এ কয়টা করে, 8টা করে, এখানে কিন্তু 4টা না, এটা কিন্তু 8টা করে মৌল আছে। পর্যায় 4 এবং 5-এ কয়টা করে মৌল আছে, 18টা করে মৌল আছে। 6 এবং 7-এ কয়টা করে মৌল আছে, 32টা করে মৌল আছে। ঠিক আছে, এখন আমাদের মাথায় অনেকের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এখানে আছে পর্যায় 7টা, গ্রুপ আছে 18টা, তাহলে 32টা মৌল কিভাবে থাকে। 32টা মৌল আসলে এইভাবে থাকে না। আমরা যদি বলি এই 32টা মৌল 6 এবং 7-এ, সাপোজ এটা হচ্ছে আমাদের 6 এবং 7 নাম্বার পর্যায়। এখানে 6 এবং 7 নম্বর পর্যায়ে দেখবেন যে একটা ঘর এরকম ল্যান্থানাম, আরেকটা হচ্ছে আমাদের অ্যাক্টিনাম মৌল আছে। এখন এদেরকে আলাদা করে, এদের যে বৈশিষ্ট্য আছে এদেরকে আলাদা করে আমরা পর্যায় সারণীর মূল সারণীর নিচে আলাদা 2টা সারণী দিই। পর্যায় সারণীর মূল সারণীর নিচে আলাদা 2টা সারণী দিই, যেখানে সবার শুরুতে রাখি আমরা ল্যান্থানাম, তারপরে এর পরের মৌলগুলা, আর এখানে শুরুতে রাখছি আমরা অ্যাক্টিনাম, তার পরের মৌলগুলা। এখানে কয়টা করে মৌল আছে ভাইয়া, 15টা করে মৌল আছে। এখানে 15টা মৌল আছে। তাহলে এখানে 15 কয়টা মৌল কাভার হয়েছে, 30টা মৌল কাভার হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুইটাকে আমরা আলাদা আলাদা সিরিজ বলতেছি। একটার নাম দিচ্ছি আমরা ল্যান্থানাইড, আর একটার নাম দিচ্ছি আমরা কি, অ্যাক্টিনাইড সিরিজ। আচ্ছা, এখানে একটা এমসিকিউর জন্য একটা জিনিস মনে রাখি, সেটা হচ্ছে যে ল্যান্থানাইড সিরিজের প্রথম মৌল হচ্ছে ল্যান্থানাম এবং লাস্ট মৌল হচ্ছে লুটেনশিয়াম। অ্যাক্টিনাম গ্রুপের বা অ্যাক্টিনাম সিরিজের প্রথম মৌল হচ্ছে অ্যাক্টিনাম, আর হচ্ছে আমাদের লাস্ট মৌল হচ্ছে লরেন্সিয়াম।
এই 4টা জিনিস আমরা এমসিকিউ এর জন্য খেয়াল রাখবো। তাহলে মোটামুটি একটু কভার করি, একটু রিপিট করি। 7টা পর্যায়ে আছে, 18টা গ্রুপ আছে। ফার্স্ট পর্যায়ে কয়টা মৌল আছে? 2টা। সেকেন্ড এবং থার্ড পর্যায়ে কয়টা? 8টা। এরপর হচ্ছে আমাদের কি বলে 4 এবং 5th পর্যায়ে কয়টা করে আছে? 18টা। এবং 6 এবং 7 নাম্বার পর্যায়ে কয়টা করে মৌল আছে? 32টা করে মৌল আছে। এটা ছিল আমাদের মোটামুটি পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আর নিচে এক্সট্রা করে 2টা সিরিজ থাকবে, একটা হচ্ছে ল্যান্থানাইড আর একটা হচ্ছে আমাদের কি অ্যাক্টিনাইড সিরিজ। আচ্ছা, এটা মাঝে মাঝে গ নাম্বার আসি, একটু আমরা পড়ে রাখবো। এই যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আসছে ইলেকট্রন বিন্যাস থেকে হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এখন একটা মৌলের অবস্থান বলতে আমরা কি বুঝবো ভাইয়া? এটা কোন পর্যায়ে আছে আর কোন গ্রুপে আছে বা শ্রেণীতে আছে, কোন পর্যায়ে আছে আর কোন গ্রুপে আছে। এখন যদি আগে পর্যায়ের কথা বলতে যাই, পর্যায় বের করা একদমই ইজি। সেটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ কক্ষপথ যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে আমাদের পর্যায়। আর এবার যদি আমরা বলি গ্রুপের কথা, ভাইয়া গ্রুপ কিভাবে বের করব? গ্রুপের জন্য আমাদের 3টা জিনিস দেখা লাগবে। একটা হচ্ছে এস ব্লক মৌল, একটা হচ্ছে আমাদের পি ব্লক, একটা হচ্ছে ডি ব্লক, আর একটা হচ্ছে আমাদের কি এফ ব্লক। এফ ব্লকটা আমাদের পরীক্ষায় আসে না, ওটা আমাদের এই লেভেলে দরকার না, আমরা এসপিডি এই 3টা ব্লকের কাহিনী পড়বো। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে ভাই ব্লক মৌল আবার কি জিনিস? সেটা একটু এখানে সিম্পলি বলি যে সর্বশেষ ইলেকট্রন এসে প্রবেশ করলে তাকে আমরা এস ব্লক মৌল বলি। সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে? এস উপশক্তি স্তরে বা এস অরবিটালে প্রবেশ করলে তাকে আমরা কি বলবো? সেটাকে এস ব্লক মৌল বলবো। পি ব্লক মৌল কোনটা ভাইয়া? পি ব্লক মৌল হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা পি উপশক্তি স্তরে প্রবেশ করলে। ডি ব্লক মৌল কোনটা? সর্বশেষ ইলেকট্রন ডি উপশক্তি স্তরে প্রবেশ করলে। তো এগুলো সবগুলোর আমরা এক্সাম্পল দেখবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এস ব্লক মৌলের ক্ষেত্রে হচ্ছে আমরা সর্বশেষ ইলেকট্রন এস এ প্রবেশ করলে সেটাকে আমরা এস ব্লক মৌল বলবো। ভাই এটার ক্ষেত্রে আমি গ্রুপ কিভাবে নির্ণয় করব? এটার ক্ষেত্রে হচ্ছে আমি যদি গ্রুপ নির্ণয় করতে যাই, একটু দেখেন। গ্রুপ ইজ ইকুয়ালস টু এস এ প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা, এস এ প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, এখন বলতেছে পি ব্লক। পি ব্লক কোনটা? সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? পি তে প্রবেশ করবে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা গ্রুপ কিভাবে নির্ণয় করব? 10 প্লাস এস প্লাস পি। ভাই কি লিখছে এগুলা একটু পরে এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করব। আপাতত জাস্ট একটু দেখি। ডি ব্লক কোনটা? সর্বশেষ ইলেকট্রন ডি উপশক্তি স্তরে প্রবেশ করে। তাহলে এখানে গ্রুপ কিভাবে বের করব? এখানে গ্রুপ বের করব হচ্ছে ডি প্লাস এস। এখানে কি বের করব? ডি প্লাস এস। আচ্ছা, এখন আমরা একটু এক্সাম্পল দেখি, কয়েকটা এক্সাম্পল দেখে ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আমাদের সাপোজ আছে হচ্ছে আমাদের লিথিয়াম হচ্ছে 3। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কিভাবে বের করব? 1s2, তারপর কত? 2s1। ভাইয়া দেখেন তো এখানে সর্বোচ্চ কয়টা শক্তি স্তর আছে? এই যে 2 নম্বর শক্তি স্তর আছে। তার মানে আমরা বলতে পারি হচ্ছে এটার পর্যায় হচ্ছে আমাদের কত? 2। এখন এটা শেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? দেখেন তো এস এ প্রবেশ করছে না? ফার্স্টে 1s2 দুইটা ইলেকট্রন এস এ, তারপরের ইলেকট্রনটাও কোথায়? এস এ। লাস্ট ইলেকট্রনটা কোথায় ভাইয়া? এস এ প্রবেশ করছে। তাহলে হচ্ছে আমরা কি করব? এটা গ্রুপ নাম্বারটা কিভাবে বের করব? যেহেতু এস ব্লক, এস এ প্রবেশকৃত যতগুলো ইলেকট্রন ওইটাই হচ্ছে আমাদের কি গ্রুপ নাম্বার। এখন লাস্ট শেলে, এই যে লাস্ট শেলে এস এ প্রবেশকৃত ইলেকট্রন কয়টা? একটা। তার মানে এখানে গ্রুপ নাম্বার কত হবে? 1। তাহলে আমরা পর্যায় সারণী যদি খুলি তাহলে দেখবো লিথিয়াম কোন গ্রুপে আছে? লিথিয়াম হচ্ছে 1 নম্বর গ্রুপে আছে। কোন পর্যায়ে আছে? লিথিয়াম হচ্ছে 2 নম্বর পর্যায়ে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি আছে? তারপরে আমরা দেখি সেকেন্ড আরেকটা এক্সাম্পল। সাপোজ আমাদের কাছে আছে হচ্ছে ভাইয়া কার্বন কত? C6। এটার ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2, 2s2, 2p2। তাহলে দেখেন ফার্স্টে এস এ প্রবেশ করছে, তারপরে 2s এ, তারপরে কোথায়? 2p তে, মানে p তে প্রবেশ করছে। তার মানে এটা কোন ব্লক মৌল ভাই? এটা হচ্ছে আমাদের
পি ব্লক মৌল। আচ্ছা, সর্বশেষ এখানে আমাদের শক্তি স্তর কয়টা? দুইটা। তার মানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে ভাই এটা হচ্ছে 2 নাম্বার পর্যায়ে আছে। ভাইয়া গ্রুপ নাম্বার যেন কেমনে বের করবো বলছিলাম? গ্রুপ নাম্বার হচ্ছে বলছিলাম পি ব্লক মৌল যেহেতু, তাহলে গ্রুপ নাম্বার কিভাবে বের করব আমরা একটু দেখি। 10 প্লাস এস প্লাস পি, 10 প্লাস এস প্লাস পি, অবশ্যই শেষ শক্তি স্তর, এটা আমরা মাথায় রাখবো। তাহলে এখানে আমরা সবার আগে 10 দিলাম, প্লাস শেষ শক্তি স্তর কোনটা? 2 নাম্বার শক্তি স্তর। তাহলে 2 নাম্বার শক্তি স্তর এখানে কয়টা মৌল? দুইটা। এখানে এখানে ইলেকট্রন দুইটা, এখানে ইলেকট্রন দুইটা, মানে এসেও দুইটা, পিতেও দুইটা। তাহলে টোটাল কয়টা হলো? 4টা। তাহলে এখানে গ্রুপ নাম্বার কত? 14। হোপফুলি এটাও আমাদের ক্লিয়ার। তারপরে আসি তারপরে হচ্ছে আমরা কোনটা দেখব? সাপোজ আমি বললাম আমাদের আরো একটা মৌল আছে, এটা হচ্ছে আমাদের ফেরাম। ঠিক আছে, ফেরাম কত ভাইয়া? 26। 1s2, তারপর কত? 2s2, 2p6, 3s2, 3s এর পর কোথায় প্রবেশ করে জানো? 3p তে। 3p এর পর কোথায় প্রবেশ করে? 4s, তাই না? 4s2, তারপরে যে লাস্টে কোথায় প্রবেশ করবে? 3d তে প্রবেশ করবে। দেখেন তো ঠিক আছে কিনা? এখানে হচ্ছে ডি এর উপর 6টা হবে, টোটাল 26টা ইলেকট্রন। তাহলে আগে 3p তে, তারপরে 4s এ, তারপরে কোথায় আসবে? 3d তে আসবে। তাহলে সেই ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো? ডি তে প্রবেশ করবে। তার মানে এটা হচ্ছে ডি ব্লক মৌল। এখন কথা হলো যে ভাই এখানে হচ্ছে আমাদের পর্যায় কত হবে? সর্বোচ্চ আমাদের কয়টা শক্তি স্তর আছে ভাই? 4টা শক্তি স্তর আছে, তার মানে পর্যায়ে 4। ভাইয়া গ্রুপ কত হবে? এই ইলেকট্রনটা, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করছে হচ্ছে কোথায়? ডি তে, তার মানে ডি ব্লক মৌল। এখন বলছিলাম তাহলে ডি প্লাস এস করতে হবে। এখন একদম লাস্টে দেখেন এই যে ডি প্লাস এস আছে না, যতগুলো করবেন ক্রোমিয়াম, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, ফেরাম, নিকেল, কোবাল্ট, কপার, সবগুলো ক্ষেত্রে দেখবেন এরকম একটা সিকোয়েন্স আসতেছে, 3d তারপর হচ্ছে 4s। তাহলে এই 3d আর 4s বা d প্লাস এস এটা আমরা করব। তাহলে d তে কয়টা? 6টা, এস এ কয়টা? 2টা। তার মানে টোটাল গ্রুপ নাম্বার কত? 8। তো এইভাবেই হচ্ছে আমরা বাকিগুলো প্র্যাকটিস করব। 2-1টা হচ্ছে আমাদের ব্যতিক্রম আছে, সেটা আমরা সামনেই দেখব। আচ্ছা, তাহলে এই পার্টটা আমাদের শেষ। এবার ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য হিউজ ইম্পর্টেন্ট। তাহলে পর্যায় সারণীর মূল ভিত্তি কি ভাইয়া? ইলেকট্রন বিন্যাস। কেন এই জিনিসটা হইল? ইলেকট্রন বিন্যাসের মধ্যে এমন কি আছে এটা আমরা দেখি। কারণ কি ভাই? কারণ ইলেকট্রন বিন্যাস দ্বারা মৌলের আচ্ছা কি বলতেছে? ইলেকট্রন বিন্যাস দ্বারা মৌলের প্রকৃতি উপলব্ধি করা যায়। ভাই ইলেকট্রন বিন্যাস দ্বারা কিভাবে মৌলের প্রকৃতি উপলব্ধি করা যায়? ফর এক্সাম্পল আমাদের কাছে একটা মৌল আছে হচ্ছে সোডিয়াম যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, সাপোজ আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, তাহলে দেখবো 1s2, তারপর 2s2, তারপর 2p6, তারপর হচ্ছে আমাদের কি আছে? 3s1। এই যে আমাদের লাস্টে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা তখন কি হবে? এই সোডিয়ামটা ছেড়ে দেওয়ার প্রবণতা দেখাবে। কিভাবে বুঝছি এটা? ভাইয়া প্রথম শক্তি স্তরে কয়টা প্রবেশ করতে পারে? 2টা। পরের শক্তি স্তরে কয়টা? 8টা। তাহলে দেখেন একটা যদি ছেড়ে দেয় তখন সে কি করতে পারবে? এটা স্টেবল থাকতে পারবে। তাহলে এই যে আমাদের একটা ইলেকট্রন ছেড়ে দিবে, এটা আমরা কিভাবে বুঝছি? এটা আমরা ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমেই কিন্তু বুঝছি। ইলেকট্রন বিন্যাসটা যদি না করতাম তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না। তাহলে ইলেকট্রন বিন্যাস দ্বারা কি বোঝা যাচ্ছে? মৌলের প্রকৃতি উপলব্ধি করা যায়। একটা ইলেকট্রন দান করবে, একটা ইলেকট্রন দান করে সে কিভাবে যৌগ গঠন করবে, সে কি ধাতু হবে নাকি অধাতু হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা বুঝতে পারি। তাহলে এখানে আমরা ফার্স্টে পয়েন্টটা কি বললাম? ইলেকট্রন বিন্যাস দ্বারা মৌলের প্রকৃতি উপলব্ধি করা যায়। তারপর আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাস দ্বারা মৌলের অবস্থান। ভাইয়া কোথায় অবস্থান? পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা যায়। পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা যায় কিসের মাধ্যমে? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। এই জন্য হচ্ছে আমরা চিন্তা করি কি ইলেকট্রন বিন্যাসটাই আসলে পর্যায় সারণীর মূল ভিত্তি। আচ্ছা ঠিক আছে, তারপর আসে পর্যায় সারণীতে কিছু ব্যতিক্রম। যখন আমরা পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম কিছু টুকটাক ব্যতিক্রমও আছে। এখন ওই ব্যতিক্রমগুলো একটু আমরা দেখার ট্রাই করি। এখন চিন্তা করে দেখেন, আমাদের প্রথম ব্যতিক্রম আছে হচ্ছে হিলিয়াম।
হিলিয়াম হচ্ছে কত 2, হিলিয়াম হচ্ছে আমাদের কত 2। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে হচ্ছে আসবে কত 1s2। এখন তাহলে এটা পর্যায়ে কত, এটা পর্যায়ে হচ্ছে একটাই আমাদের কি আছে শক্তি স্তর আছে, তার মানে পর্যায়ে 1। ভাইয়া গ্রুপ কত হবে, গ্রুপ কত হবে, এটা যেহেতু আমাদের এসে প্রবেশ করছে তার মানে এটা এস ব্লক মৌল, কোনো সমস্যা নেই। কয়টা ইলেকট্রন 2টা, তার মানে কত গ্রুপ কত 2, বাট অ্যাকচুয়ালি না, এই মৌলটা 1s2 এস ব্লক মৌল, 2টা ইলেকট্রন আছে, গ্রুপ 2 হওয়া উচিত। কিন্তু কথা হচ্ছে যে এই যে আমাদের হিলিয়ামটা আছে, এই হিলিয়াম হচ্ছে আমাদের একটা নিষ্ক্রিয় গ্যাস। এই হিলিয়ামটা আমাদের কেমন একটা নিষ্ক্রিয় গ্যাস। ভাইয়া নিষ্ক্রিয় গ্যাস কারা, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যারা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, মানে সেই ইলেকট্রন দানও করতে চায় না, সেই ইলেকট্রন গ্রহণও করতে চায় না। কেন এরকমটা হয়, কারণ তার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে আমাদের সবসময় স্টেবল থাকে। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কারা, আমরা যদি একটু চিন্তা করি, নিয়ন আছে, আর্গন আছে, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন, অনেকগুলো আছে, ঠিক আছে। এদের মোটামুটি শক্তি স্তর সবার লাস্টে হচ্ছে দেখবেন যে P6 থাকে, ঠিক আছে, P6 S2P6 এরকম একটা ফরম্যাট থাকে। যেমন নিয়নের কথা যদি চিন্তা করি তাহলে 2s2, তারপর হচ্ছে কত 2p6, আর্গনের 3s2 3p6, এরকম আমাদের একটা ফরম্যাট থাকে। তো এরা হচ্ছে সবাই নিষ্ক্রিয় গ্যাস। আবার এদিকে একটা নিষ্ক্রিয় গ্যাস কোনটা বাদ আছে, হিলিয়াম বাকি আছে। তখন হিলিয়ামকে আমরা কি করি, টেনে 18 নম্বর গ্রুপে বসাই দিই, 18 নম্বর গ্রুপে বসাই দিই। তো এরকমটা কেন, এরকম ব্যতিক্রম কেন করা লাগলো, কারণ হিলিয়াম হচ্ছে এস ব্লক মৌল হওয়া সত্ত্বেও তার অবস্থান কোথায়, কি বলে এটাকে, সে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তার মানে তার অবস্থান কোথায় হবে 18 নম্বর গ্রুপে হবে, ঠিক আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের প্রথম ব্যতিক্রম, আমরা একটা ব্যতিক্রম পড়লাম, আমরা আরও 2টা ব্যতিক্রম একটু পড়ব। সেটা হচ্ছে যে আমরা এক্সট্রা একটা স্লাইড অ্যাড করি। 2 নম্বর হচ্ছে আমাদের হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের অবস্থান, প্রথমটা বলছে আমাদের কি হিলিয়ামের অবস্থান, তারপর হচ্ছে আমাদের কি হাইড্রোজেনের অবস্থান। এখন হাইড্রোজেনের অবস্থান নিয়ে কি সমস্যা ভাইয়া, হাইড্রোজেন হচ্ছে আমাদের 1s1, এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এখন কথা হচ্ছে যে হাইড্রোজেন জিনিসটা হচ্ছে একটা অধাতু, হাইড্রোজেন জিনিসটা কি একটা অধাতু, ওর একটা ইলেকট্রন আছে কিন্তু ও এটা দান করে দেয় না, ওটা কি করে শেয়ার করে, যেটা হচ্ছে আমাদের অধাতুর বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে যে 1s1 এটা আমাদের আবার লিথিয়ামের সাথে মিলে যায়, সোডিয়ামের সাথে মিলে যায়, কারণ লিথিয়ামের মধ্যে কি আছে 1s2 2s1, সোডিয়ামে কি আছে 1s2 2s2 2p6, লাস্টে আছে হচ্ছে 3s1। আবার পটাশিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি তখন লাস্টে দেখবো যে আমাদের কি আছে 4s1। তাহলে একটু একটা জিনিস খেয়াল করেন তো, হাইড্রোজেনের 1s1 এটার সাথে মিলে যায় না 2s1 3s1 4s1, কিন্তু এরা হইতেছে সবাই ধাতু, এরা হইতেছে সবাই কি ধাতু, সবাই কি করে ইলেকট্রন দান করে। অপরদিকে কি আছে এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন তো ভাই ইলেকট্রন দান করতেছে না, হাইড্রোজেন ইলেকট্রন কি করতেছে শেয়ার করতেছে। তাহলে আমাদের কি দেখা যাচ্ছে যে হাইড্রোজেনকে আমরা কোথায় রাখতে পারি না, অন্যান্য জায়গায় রাখতে পারি না, অধাতুর সাথে রাখতে পারি না, কারণ কি ওদের ইলেকট্রন বিন্যাসটা হাইড্রোজেনের সাথে মিলে যাইতেছে। এই জন্য হাইড্রোজেনকে হচ্ছে আমরা অধাতু হওয়া সত্ত্বেও গ্রুপ 1-এ রাখি, অধাতু হওয়া সত্ত্বেও গ্রুপ 1-এ রাখি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যতিক্রম। তাহলে 2টা ব্যতিক্রম পাইলাম, একটা হচ্ছে হিলিয়াম যেটা হচ্ছে থাকা উচিত 2 নম্বর গ্রুপে কিন্তু আছে সে কোথায় 18 নম্বর গ্রুপে, আর এটা হচ্ছে হাইড্রোজেন যেটা হচ্ছে অধাতুর সাথে থাকা উচিত কিন্তু সে কোথায় আছে, সে হচ্ছে ধাতুর সাথে আছে, মানে 1 নম্বর গ্রুপে আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমাদের 3 নম্বরটা একটু দেখি আমরা। 3 নম্বরটা, আচ্ছা 3 নম্বর হইতেছে আমাদের ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ। ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ আসলে কি বোঝায়, পর্যায় সারণীতে 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপে একই ঘরে, একটা ঘরের মধ্যে অনেকগুলো মৌল 15টা মৌল একসাথে রাখা সম্ভব না,
ঠিক আছে। তো ওই 15টা মৌলকে যদি আমি রাখতে যাই তাহলে টোটাল পর্যায় সারণীটা আসলে আমাদের চেঞ্জ হয়ে যাইতেছে। এই জন্য ওই 15টা মৌলকে, যেটাকে আমরা হচ্ছে শুরুর মৌলটা ল্যান্থানাম দিয়ে নাম দিছি ল্যান্থানাইড, ওই 15টা মৌলকে আমরা পর্যায় সারণীর মূল যে আমাদের সারণী আছে তার নিচে আলাদা 2টা সারণীতে রেখে দিই। সেমভাবে অ্যাক্টিনাইড একটা সিরিজ আছে। অ্যাক্টিনাইড সিরিজ কোনটা? ল্যান্থানাইড হচ্ছে আমাদের 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপ, আর এটা হচ্ছে আমাদের 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপ। এখানেও সেমভাবে আমাদের 3টা কি বলে এটাকে 15টা মৌল আছে, যেটাকে আমরা ওই ঘরের মধ্যে রাখতে পারি না, পর্যায় সারণীর মূল সারণীর নিচে আলাদা 2টা গ্রুপ করে বা হচ্ছে আলাদা 2টা হচ্ছে আমাদের সারি করে রাখতে হয়। তাহলে এই যে এইটা আমরা একটু খেয়াল রাখবো যে ল্যান্থানাইড আর একটা অ্যাক্টিনাইড সিরিজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 3টা ব্যতিক্রম দেখার পরে পর্যায় সারণীর হচ্ছে আমাদের ব্যতিক্রমগুলো শেষ। তারপরে আসে হচ্ছে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এখন পর্যায়বৃত্ত ধর্ম আসলে কি বোঝায় ভাইয়া? পর্যায়বৃত্ত ধর্ম বলতে আসলে কি বোঝায়? পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে আমাদের যেই ধর্মগুলা পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়। আবার বলি, যে ধর্মগুলা পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়, মানে একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনে চলে। যেমন আমি যদি একটা জিনিস চিন্তা করি, আমাদের কাছে একটা পর্যায় সারণী আছে, আমি যদি চিন্তা করি বাম থেকে ডানে যেভাবে যাব, যে আমাদের পরমাণুগুলার বা অণুগুলার আকার ছোট হইতেছে অথবা বড় হইতেছে, উপর থেকে নিচে গেলে বড় বা ছোট কিছু একটা হইতেছে, একটা যদি সিকোয়েন্স মেনে চলে যে আমি এদিক থেকে এদিকে গেলে কমে যায়, এদিক থেকে এদিকে গেলে বেড়ে যায়, এই যে আমাদের সিকোয়েন্সটা মেনে চলে, এই সিকোয়েন্সটাকে আমরা কি বলতেছি? পর্যায়বৃত্ত ধর্ম। যেগুলো পর্যায়ক্রমিকভাবে বা সাইক্লিকভাবে কি হবে, আমাদের সেম ভাবে দেখা যাবে। আচ্ছা, এখন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কি কি আছে আমরা যদি একটু চিন্তা করি। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আছে হচ্ছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আকার, আয়নীকরণ শক্তি, তারপর আমাদের কি আছে? ইলেকট্রন আসক্তি, তারপর আছে হচ্ছে আমাদের কি? তড়িৎ ঋণাত্মকতা। এই যে আমাদের এইগুলা নিয়ে এখন আমরা ধীরে ধীরে আলোচনা করব। ফার্স্টে আছে হচ্ছে আমাদের ধাতব ধর্ম। ধাতব ধর্ম নিয়ে যদি এটা আলোচনা করতে যাই তাহলে আমরা হচ্ছে একটা পর্যায় লিখে ফেলি। হ্যাঁ, দেখেন আমাদের সাপোজ পর্যায় নাম্বার হচ্ছে আমি 3 এখানে লিখতেছি। পর্যায় নাম্বার আছে হচ্ছে আমাদের 3। লিথিয়াম, তারপর কি আছে? বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর আছে হচ্ছে আমাদের কি? নিয়ন। এই যে আমাদের কয়টা মৌল আছে এখানে ভাইয়া? 8টা মৌল আছে, খুবই সিম্পল। আচ্ছা, এখন আমরা ধাতু নরমালি কিভাবে চিনবো? ধাতু হচ্ছে কারা? যারা হচ্ছে আমাদের নমনীয়, তারপর হচ্ছে আমাদের কি হবে? এটাকে চকচকে হবে, ঠিক আছে, চকচকে হবে এবং এরা কি করতে পারে? তড়িৎ সুপরিবাহী বা তড়িৎকে পরিবহন করতে পারে, এদেরকে আমরা ধাতু বলবো। এখন ভাই এত কিছু তো আমরা প্রত্যেকটা চেক করতে পারতেছি না, সিম্পলি জাস্ট মনে রাখার উপায় যে যেগুলো ধাতু ম্যাক্সিমাম বলি নাই কিন্তু সব, ম্যাক্সিমাম ধাতুর লাস্টে কি থাকে? একটা আম ওয়ার্ডটা থাকে, আম। যেমন আমরা যদি বলি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে এখানে একটু দেখেন লিথিয়াম আছে, তারপর হচ্ছে আমাদের বেরিলিয়াম আছে। লিথিয়াম, বেরিলিয়াম এই দুইটাই হচ্ছে আমাদের কি? ধাতু। আমরা খেয়াল রাখি এখানে আমাদের যে বোরন আছে এটা হচ্ছে ভাইয়া অপধাতু। এটা আমাদের কি? অপধাতু, মানে ধাতুও না অধাতুও না, দুইটার মাঝখানে। আবার লাস্টে আমাদের কি আছে? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এরা হচ্ছে আমাদের অধাতু। তাহলে খেয়াল রাখেন বাম পাশে আছে ধাতু আর ডান পাশে কি আছে? অধাতু, মাঝখানে আছে অপধাতু। তাহলে আমি কি এখান থেকে একটা জিনিস বলতে পারি? যে ভাইয়া বাম থেকে আমরা যত ডানে যাচ্ছি তত ধাতব ধর্ম আসলে কি হইতেছে? ধাতব ধর্ম কি হচ্ছে? কমে যাচ্ছে। বাম থেকে যত ডানে যাচ্ছে ধাতব ধর্ম কি হচ্ছে ভাইয়া? কমে যাচ্ছে। কারণ আমরা দেখতেছি এগুলো হচ্ছে ধাতু আর লাস্টে আছে কি? অধাতু। তার মানে ধাতুর থেকে আস্তে আস্তে অধাতুর দিকে গেছে। তাহলে আমরা বলতে পারি ধাতব ধর্ম কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে ধাতব ধর্ম কমে যাচ্ছে মানে কোন ধর্ম বেড়ে যাইতেছে? অধাতব ধর্ম। আচ্ছা, এখানে একটু টান দিয়ে লিখি যে অধাতব ধর্ম বৃদ্ধি পায়।
অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে দেখেন এই যে আমাদের একটা সিকোয়েন্স মেনে কাজ করতেছে না, বাম থেকে যদি ডানের দিকে যাচ্ছে পর্যায় সারণী ধাতব ধর্মটা বেড়ে যেতেছে আস্তে আস্তে। আবার আমি যদি কি বলে এটাকে, বাম থেকে যদি ডানে যায় তখন অধাতব ধর্মটা বেড়ে যাচ্ছে, ধাতব ধর্মটা কমে যাইতেছে। এই যে আমাদের একটা সিকোয়েন্স মেনে চলতেছে, এটাকে আমরা কি বলতেছি, পর্যায়বৃত্ত ধর্ম। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি আমরা, এই দুইটা কাভার হয়েছে আমাদের ধাতব ধর্ম এবং কি অধাতব ধর্ম। আচ্ছা তারপরে আসি হচ্ছে আমাদের পারমাণবিক আকার। ঠিক আছে, আকারের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখব, দুইটা সিকোয়েন্স দেখব। একটা হচ্ছে বাম থেকে ডানে গেলে কি হয়, আর উপর থেকে নিচে আসলে কি হয়। উপর থেকে নিচে আসলে কি হয়, এই দুইটা জিনিস একটু আমরা দেখব। তাহলে বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে আসলে কি হয়। আগে উপর থেকে নিচেরটা দেখি। সেটা হচ্ছে আমি নিলাম কয়েকটা মৌল, লিথিয়াম 3, তারপরে হচ্ছে সোডিয়াম কত 11, পটাশিয়াম কত, পটাশিয়াম হচ্ছে আমাদের কত 19। ঠিক আছে, এখন এই তিনটা মৌলের ক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 2,1, প্রথম শক্তি স্তরে 2টা, পরশক্তি স্তরে 1টা। সোডিয়ামের কেমন, প্রথম শক্তি স্তরে 2টা, পরশক্তি স্তরে 8টা, পরশক্তি স্তরে লাস্টে 1টা। এখানে এটা কেমন 2 8 8 1, তাহলে আমাদের এখানে কয়টা শক্তি স্তর, 4টা। তাহলে সিম্পলি ভাই একদম কমন সেন্স যে ভাইজা এখানে লিথিয়ামে আছে শক্তি স্তর কয়টা, শক্তি স্তর আছে হইতেছে আমাদের কয়টা, কি বলে এটাকে, 2টা। এখানে আছে শক্তি স্তর কয়টা, 3টা। এখানে শক্তি স্তর কয়টা, 4টা। তাহলে একটা শক্তি স্তর, একটা 2টা, একটা 3টা। তাহলে ভাইয়া কোনটা সবচেয়ে বড়, যেটা শক্তি স্তর সবচেয়ে বেশি। তার মানে আমি বলতে পারি উপর থেকে নিচে আসার কারণে পটাশিয়ামের মধ্যে শক্তি স্তর সংখ্যা বৃদ্ধি পাইছে। যদি বৃদ্ধি পায় তার মানে পটাশিয়ামের আকারটা কি হয়েছে, বড় হয়েছে। ভাইয়া কার থেকে বড় হয়েছে, উপরের গুলোর থেকে বড় হয়েছে। তাহলে এখান থেকে আমাদের একটা ডিসিশনে আসতে হবে, যে ভাইয়া উপর থেকে নিচে আসলে কি হবে, আকার একটু ডিফারেন্ট কালি দিয়ে দেখি, আকার বৃদ্ধি পায়। কেন আকার বৃদ্ধি পাইতেছে, কেন, কারণ শক্তিস্তর সংখ্যা বেড়ে যায়। তাহলে শক্তিস্তর সংখ্যা বেড়ে গেলে আমাদের কি হবে, আকার বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার আসি আমরা বাম থেকে ডানে গেলে কি হবে। তাহলে বাম থেকে ডানের একটা উদাহরণ নেই। বাম থেকে ডানে নিলাম সাপোজ লিথিয়াম, তারপর আছে হচ্ছে আমাদের বেরিলিয়াম, বোরন। এই উদাহরণটাই নিলাম, একটু সুন্দর করে লেখা যাক, লিথিয়াম, বেরিলিয়াম, তারপর আছে হচ্ছে আমাদের বোরন। এবার চিন্তা করেন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের কত, 2,1, বেরিলিয়াম হচ্ছে 2,2, বোরন হচ্ছে 2,3। প্রথম শক্তি স্তরে 2টা, পরশক্তি স্তরে 3টা আছে। আচ্ছা তাহলে এখানে আমি যদি এভাবে চিন্তা করি যে ভাইয়া এইটারও 2টা শক্তি স্তর, এটারও 2টা শক্তি স্তর, এইটারও 2টা শক্তি স্তর, সবগুলো আসলে সেম। তাহলে ডিফারেন্সটা কোথায় আসলে, ডিফারেন্সটা আসলে হচ্ছে এখানে কয়টা ইলেকট্রন আছে শেষ শক্তি স্তরে, 1টা। এখানে শেষ শক্তি স্তরে কয়টা আছে, 2টা। এখানে শেষ শক্তি স্তরে কয়টা আছে, 3টা। আমাকে একটু বলেন তো পরমাণুর কেন্দ্রে কি আছে, পরমাণুর কেন্দ্রে কি আছে ভাইয়া, পরমাণুর কেন্দ্রে আছে হচ্ছে একটা নিউক্লিয়াস, যেটা দেখতে কেমন হয়, যেটা দেখতে হচ্ছে আমাদের প্লাস হয়, এই যে প্লাস, এই যে প্লাস। এখন ঠান্ডা মাথায় চিন্তা করেন, ইলেকট্রন হইতেছে আমাদের মাইনাস। 3টা জিনিস চিন্তা করি, বাকিগুলো ইজি। ইলেকট্রন মাইনাস, এই ইলেকট্রনও মাইনাস, এই ইলেকট্রনও মাইনাস, মাঝখানে কি আছে, প্লাস। তাহলে প্লাস কি করবে, মাইনাসগুলোকে কি করবে ভাইয়া, নিজের দিকে আকর্ষণ করবে। প্লাস কি করবে, মাইনাসগুলোকে কি করবে ভাইয়া, নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে এখানে দেখেন কয়টা ইলেকট্রন আছে, এখানে 3টা ইলেকট্রন আছে। তাহলে এ প্লাস কি করবে, এই 3টা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে, যেহেতু মাইনাস প্লাস অবশ্যই আমাদের কি হবে, আকর্ষণ হবে। তাহলে যদি আকর্ষণ হয় তখন জিনিসটা একটু কি হবে, ছোট হয়ে যাবে, একটু আমাদের কি হবে, স্কুইজ বা ছোট একটু চেপে যাবে ভেতরের দিকে। কিসের কারণে চেপে যেতেছে, নিউক্লিয়াসের কারণে। কেন চেপে গেছে, কারণ নিউক্লিয়াস প্লাস মাইনাসগুলোকে সে কি করে, নিজের দিকে আকর্ষণ করে। তাহলে এখানে বেশি যেহেতু মাইনাস আছে, তাহলে বেশি নিজের দিকে আকর্ষণ হবে, তার মানে আকারটা একটু ছোট হয়ে যাবে, আকারটা কি হবে, একটু ছোট হয়ে যাবে। তাইলে বেরিলিয়ামেও ছোট হবে, লিথিয়ামেও ছোট হবে, কিন্তু কোনটা সবচেয়ে বেশি ছোট হবে ভাইয়া, যেখানে ইলেকট্রন সবচেয়ে বেশি। তাহলে এখানে ইলেকট্রন যেহেতু বেশি, তার মানে বোরনের আকারটা কি হবে, সবচেয়ে ছোট হবে। তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া বাম থেকে ডানে যখন যাব, বাম থেকে
বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। কেন হ্রাস পায়? কেন কেন? কারণ একই শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। তো ভাই বৃদ্ধি পাইলে কি হয়েছে? ফলে নিউক্লিয়াসের আকর্ষণে আকার হ্রাস পায়। ঠিক আছে, এই কতটুকু কথা আমরা একটু বুঝে বুঝে লিখবো। তাহলে আমাদের বাম থেকে ডানে গেলে কি হয়? আকার আমাদের হ্রাস পাবে, ছোট হবে। উপর থেকে নিচে আসলে আকার কি হবে? বৃদ্ধি পাবে। তারপরে আসে হচ্ছে আমাদের আর আমাদের 3টা জিনিস বাকি আছে। হ্যাঁ, আমরা নতুন একটা স্লাইড নিলাম। নতুন স্লাইডে আমরা কি লিখবো? এখানে আমাদের আছে হচ্ছে আয়নীকরণ শক্তি। আচ্ছা, কি বলছে ভাই? এখানে একটা বড় সংজ্ঞা লিখছি যে গ্যাসীয় অবস্থায় কয়েকটা কি পয়েন্ট আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, সংজ্ঞা লেখার সময় কয়েকটা কি পয়েন্ট, যে ভাই গ্যাসীয় অবস্থায় এটা মাস্ট লিখতে হবে। গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণু শেষ শক্তি স্তর থেকে, কোন স্তর থেকে? শেষ শক্তি স্তর থেকে। তাহলে আমরা উদাহরণ নিই। সাপোজ আমাদের কাছে আছে হচ্ছে সোডিয়াম। সোডিয়ামে কয়টা শক্তি স্তর? 3টা। 1টা 2টা 3টা। তাহলে গ্যাসীয় অবস্থায় সোডিয়ামকে আগে কি বানাইতে হবে? গ্যাস বানাইতে হবে। ভাই কেন গ্যাস নিয়ে চিন্তা করব? কারণ আমাদের অনেক মৌল আছে যেগুলো তরল অবস্থায় থাকে না, এটা একটা রিজন। আরেকটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় পরমাণুগুলো সবচেয়ে দূরে দূরে থাকে, যার কারণে গ্যাসীয় অবস্থায় পরমাণু দূরে দূরে থাকলে এদের প্রপার্টি সম্পর্কে বা এদের বৈশিষ্ট্য সম্পর্কে সবচেয়ে ভালো আইডিয়া আমরা নিতে পারি। তাহলে প্রথম কথা কি? আমাদের গ্যাসীয় অবস্থায় হইতে হবে। তাহলে গ্যাসীয় অবস্থায় পরমাণু শেষ শক্তি স্তর থেকে, এই যে আমাদের শেষ শক্তি স্তরে সোডিয়ামের কি আছে? একটা ইলেকট্রন আছে। এই একটা ইলেকট্রন দান করে দিতে। একটা ইলেকট্রন আমরা কখনো বলি না। কেন ভাইয়া? একটা ইলেকট্রন খুব ক্ষুদ্র একটা জিনিস। আমরা এইভাবে বলি যে ভাইয়া 1 মোল ইলেকট্রন, 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন। ঠিক আছে? আচ্ছা, 1 মোল ইলেকট্রন দান করে একক ধনাত্মক আধান। চিন্তা করে দেখেন তো, সোডিয়াম যদি একটা ইলেকট্রন দান করে দেয় তাহলে সোডিয়ামের উপরে একটা কি চলে আসবে? প্লাস চলে আসবে। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন দান করে একক ধনাত্মক আধান তৈরি করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে আমরা কি বলতেছি? আয়নীকরণ শক্তি বলতেছি। তাকে আমরা কি বলতেছি ভাইয়া? আয়নীকরণ শক্তি। তার মানে হইতেছে সোডিয়াম যে একটা ইলেকট্রন দান করবে সে এমনি এমনি দান করবে না। আমরা বাইরের থেকে কি করব? শক্তি প্রয়োগ করব। সেই শক্তিটা কি করবে? নিয়ে একটা ইলেকট্রন বা 1 মোল ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস বা একক ধনাত্মক মানে প্লাস একক ধনাত্মক আধান তৈরি করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে আমরা কি বলতেছি? আয়নীকরণ শক্তি। তাহলে এখানে কয়েকটা পয়েন্ট। গ্যাসীয় অবস্থায় বলতে হবে 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন, এটা বলতে হবে। একক ধনাত্মক আধান বলতে হবে, এবং যে পরিমাণ শক্তি প্রয়োজন এগুলো আমাদের বলতে হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আয়নীকরণ শক্তির সাথে পরমাণুর আকারের সম্পর্কটা কি? আয়নীকরণ শক্তির সাথে একটু লিখে দিই আমি এখানে যে পরমাণুর আকারের সাথে আয়নীকরণ শক্তির ব্যস্তানুপাতিক সম্পর্ক। আয়নীকরণ শক্তির ব্যস্তানুপাতিক মানে কি? পরমাণুর আকার যদি বেড়ে যায় তাহলে আয়নীকরণ শক্তি কমে যাবে। পরমাণুর আকার যদি কমে যায় তাহলে আয়নীকরণ শক্তি কি হবে? বেড়ে যাবে। এটাকে আমরা কি বলতেছি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আয়নীকরণ শক্তি কি জিনিস ভাই, এটা আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি। তারপরে আসে হচ্ছে আমাদের নতুন একটা স্লাইড নিয়ে আমি। এখানে আমরা বলবো হচ্ছে ইলেকট্রন আসক্তি। কি বলবো এখানে ভাইয়া? ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা ওরকম সেম। আমরা বলবো কি গ্যাসীয় অবস্থায় পরমাণুর শেষ শক্তি স্তরে 1 মোল ইলেকট্রন যোগ করে 1 মোল ইলেকট্রন যখন এক্সট্রা আমরা যোগ করতেছি, ইলেকট্রন নিয়ে আসছে, তার মানে কি বেড়ে যাবে? মাইনাস বেড়ে যাবে। তাহলে একক ঋণাত্মক আধান তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়
নির্গত হয় তাকে আমরা কি বলবো? ইলেকট্রন আসক্তি। ভাইয়া আসক্তি কথাটার সাথে আমরা পরিচিত। আসক্তি মানে কি ভাই? একটা মানে কি বলে এটাকে, ওইটার প্রতি একটা বেশ অ্যাট্রাকশন ফিল করতেছে, তাহলে আসক্তি কি? অ্যাট্রাকশন। ইলেকট্রন আসক্তি তার মানে কি? ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা অ্যাট্রাকশন। তাহলে এখন আমাদের কাছে একটা মৌল আছে, সাপোজ আমাদের কাছে আছে হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের শেষ শক্তি স্তরে কি আছে? শেষ শক্তি স্তরে কি আছে? 7টা ইলেকট্রন আছে। তাহলে সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কি হইতে পারবে? 8টা ইলেকট্রন, মানে কি হইতে পারবে ভাইয়া? স্থিতিশীল বা স্টেবল হইতে পারবে। তখন ক্লোরিন কি করে? ক্লোরিন হচ্ছে গ্যাস অবস্থায় শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন যোগ করবে? 1 মোল ইলেকট্রন। 1 মোল ক্লোরিন 1 মোল ইলেকট্রন যোগ করে একক ঋণাত্মক আধান, তার মানে ক্লোরিনের উপর কি চলে আসবে? মাইনাস। এই যে প্রসেসটা হইলো, এই প্রসেসটা হইতে বাইরে থেকে কোনো শক্তি লাগে না। খেয়াল রাখেন, এর আগে একটা বাইরের থেকে শক্তি লাগছে, শক্তি আমাদের দেওয়া লাগছে, কিন্তু ও হচ্ছে আমাদের শক্তি উৎপন্ন করবে বা শক্তি কি করবে? নির্গত করবে। তাহলে এই পর্যায়ে শক্তি কি হবে? শক্তি নির্গত হবে। ঠিক আছে, এখানেও শক্তি আমাদের কি হইতে পারে? শক্তি নির্গত বা শক্তি হচ্ছে কি হইতে পারে? শক্তি হচ্ছে বাইরে থেকে দেওয়া লাগতে পারে, বাট সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় আয়নীকরণ বা তৃতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে। এগুলো আপাতত দরকার নেই, আমরা জাস্ট একদম সিম্পল প্রথমটাই আমরা মনে রাখি, আমরা ফার্দার মোর হায়ার লেভেলে গেলে আরেকটু ভালোভাবে বোঝার ট্রাই করব। আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা কি পয়েন্ট, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে শক্তি দিতে হয়, আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সে কি করে? শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, একটা হচ্ছে তাপ হারী বিক্রিয়া, আর এটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া, উৎপন্ন করতেছে। আচ্ছা, তাহলে আমাদের ইলেকট্রন আসক্তির সাথে সম্পর্কটাও কেমন? ইলেকট্রন আসক্তির সাথেও আমাদের আকারের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। পরমাণুর আকার বা পারমাণবিক আকার ব্যস্তানুপাতিক সম্পর্ক কার সাথে ভাইয়া? ইলেকট্রন আসক্তি লিখলাম আমরা এখানে, হ্যাঁ, ইলেকট্রন আসক্তির সাথে। তাহলে এই গেলে হচ্ছে আমাদের দুইটা। 3 নাম্বার আসবে হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। এখন তড়িৎ ঋণাত্মকতা পড়ার আগে আমরা ট্রাই করব 5th চ্যাপ্টারে, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে আসা। খুবই সিম্পল একটা জিনিস, চিন্তা করে দেখেন। সেটা হচ্ছে যে আমি বললাম যে আমাদের কাছে একটা হচ্ছে হাইড্রোজেন আছে, আর একটা হচ্ছে ক্লোরিন আছে। হাইড্রোজেন শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? একটা আছে। এই ভাই একটা শক্তি স্তর, একটা ইলেকট্রন। ক্লোরিনের শেষ শক্তি স্তরে কয়টা? 7টা ইলেকট্রন ভাইয়া, 7টা ইলেকট্রন। এখন দেখেন, হাইড্রোজেনের কি একটা ইলেকট্রন দরকার না? যে একটা ইলেকট্রন যদি আমি পাই তখন আমরা কি করব? তখন হচ্ছে ওকে স্টেবল বানায় ফেলবো। ক্লোরিনের ক্ষেত্রেও দেখেন কয়টা ইলেকট্রন দরকার? এই যে আমাদের 7টা, আরেকটা ইলেকট্রন দরকার না? তাহলে কি করবো? সে স্টেবল হতে পারবে। আচ্ছা, তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুইজনেরই একটা করে ইলেকট্রন দরকার। তখন হাইড্রোজেন এবং ক্লোরিন দুইজনের মাঝে ইলেকট্রন কি করে? ইলেকট্রন শেয়ার করে, যে ভাই ইলেকট্রন আমার, তুমিও ইউজ করো। আবার ও বলতেছে ইলেকট্রন এটা আমার, কিন্তু তুমিও ইউজ করো। দুইজন কি করতেছে? ইলেকট্রন শেয়ার করতেছে, তাই না? আচ্ছা, তাহলে ইলেকট্রন শেয়ারের ব্যাপারটা আমি কিভাবে দেখাবো? সাপোজ এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে ক্লোরিন, এখানে হচ্ছে আমরা দুইটা শক্তি স্তর দিয়ে দিলাম, শেষ শক্তি স্তরটা। তখন হাইড্রোজেনের একটা ইলেকট্রন হচ্ছে এইটা সবুজ কালারটা, আর হচ্ছে আমাদের ক্লোরিনের একটা ইলেকট্রন হচ্ছে এই যে আমাদের এইটা। তখন তারা কি করতেছে? ইলেকট্রন শেয়ার করতেছে। আর ক্লোরিনে কিন্তু এর আগেই আমাদের অনেকগুলো ইলেকট্রন আছে, হ্যাঁ, এই যে 7টা ইলেকট্রন আছে। আচ্ছা, ক্লোরিনে এই যে আমাদের 7টা ইলেকট্রন আছে। তখন আমাদের কি হচ্ছে? দুজনের মধ্যে ইলেকট্রন শেয়ার করতেছে। এবার ঠান্ডা মাথায় বুঝি, এবার আসি আমরা তড়িৎ ঋণাত্মকতাতে। হাইড্রোজেন আছে এখানে, ক্লোরিন আছে এখানে, মাঝখানে শেয়ার্ড ইলেকট্রন আছে, মাইনাস আছে, তাই না ভাই? হাইড্রোজেনের তো একটা প্লাস আছে না, নিউক্লিয়াস প্লাস। আবার ক্লোরিনের মধ্যেও কি আছে? একটা নিউক্লিয়াস প্লাস আছে। তখন দুইটা প্লাসই কি করবে? শেয়ারকৃত ইলেকট্রনকে, ভালো মতো বুঝছেন, শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে কি করবে? আকর্ষণ করবে। এই যে আকর্ষণ করার যে প্রবণতাটা, সেটাকে আমরা কি বলতেছি? তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এখানে খুব সিম্পল একটা জিনিস আমরা বলি, সেটা হচ্ছে যে সমযোজী বন্ধনে, সমযোজী বন্ধন কোনটা? যেখানে ইলেকট্রন শেয়ার হয়। সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তাহলে সমযোজী বন্ধন কোনটা? যেখানে শেয়ার হয়।
শেয়ারকৃত ইলেকট্রনে যে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টানতেছে, কেন টানতেছে ভাই? ওর কাছে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস কেমন? প্লাস। তাহলে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে কি বলতেছে আমরা? তড়িৎ ঋণাত্মকতা। এবং এই তড়িৎ ঋণাত্মকতার সাথেও ভাই পারমাণবিক আকার ব্যস্তানুপাতিক সম্পর্ক, আকার সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের কি? তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তাহলে আকারের সাথে আমাদের আয়নীকরণ শক্তি, তারপর হচ্ছে ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তিনটারই কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আর একটা কমবে। তারপরে আসি আমরা বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলসমূহের বিশেষ নাম। বিশেষ নাম বলতে কোনগুলো বোঝাচ্ছি? সাপোজ আমাদের গ্রুপ 1 যারা আছে, গ্রুপ 1 এখানে হচ্ছে আমরা হাইড্রোজেন বাদে তারপরে যেগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই মৌলগুলোকে আমরা কি বলি? এই মৌলগুলোকে বলি হচ্ছে আমরা ক্ষার ধাতু। কি বলি আমরা ভাইয়া? ক্ষার ধাতু। ভাই কেন এদেরকে ক্ষার ধাতু বলা হয়? কারণ হচ্ছে এরা সবাই, ভালো মতো বুঝেন, এরা সবাই পানির সাথে বিক্রিয়া করে। যেমন সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে হচ্ছে এখানে আমাদের কি তৈরি করবে? ক্ষার তৈরি করবে। এখানে আমাদের কি তৈরি করবে? ক্ষার তৈরি করবে। তাহলে এখানে ব্যাপারটা কি দেখা গেল? যে হচ্ছে আমাদের গ্রুপ 1 যারা আছে তারা সবাই ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলতেছি? কারণ সবাই পানির সাথে বিক্রিয়া করে একটা ক্ষার তৈরি করে। আবার সেম ওয়েতে আমি যদি বলি গ্রুপ 2তে কে কে আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম। ঠিক আছে, এই যে আমাদের মৌলগুলো আছে এদেরকে আমরা বলি হচ্ছে মৃৎক্ষার ধাতু। ভাই মৃৎক্ষার ধাতু কেন বলতেছি? দেখেন এখানেও কিন্তু ক্ষার ধাতু কথাটা আছে। তার মানে এরা সবাইও কি করবে? পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? একটা ক্ষার তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের গেল হচ্ছে মৃৎক্ষার ধাতু। আচ্ছা, মৃৎক্ষার ধাতু কেন এদেরকে আমরা বলতেছি? কারণ হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে আমরা কি করে? ক্ষার তৈরি করে। তা ভাই এটাও ক্ষার তৈরি করে, ওটা ক্ষার তৈরি করে, এটাকে ক্ষার বলতেছে, ওটাকে মৃৎ ক্ষার কেন বলতেছে? ভাই মৃৎ এই কথাটা কি? এই কথাটা হচ্ছে আমাদের মাটি। এরা হচ্ছে আমাদের মাটিতে পাওয়া যায়, বা আমরা বলতে পারি পৃথিবীর সারফেসে, আপার লেয়ারে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই মৌলগুলোকে আমি কোথায় পাই? মাটিতে পাই। এরাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এরাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। তাহলে দুইজনই ক্ষার তৈরি করে, তার মানে হচ্ছে আমরা দুইটাকে কি বলছে? ক্ষার ধাতু। এটা মাটিতে পাওয়া যায়, তার মানে জাস্ট একটা ছোট্ট ওয়ার্ড তৈরি করলাম, যোগ করলাম, সেটা হচ্ছে মৃৎক্ষার ধাতু। ফাইন, এবার আসি হচ্ছে আমাদের গ্রুপ 17। কোথায় লিখবো? একটা নতুন স্লাইড নেই। গ্রুপ 17 আমরা বলি হচ্ছে হ্যালোজেন গ্রুপ। ভাই হ্যালোজেন কেন বলতেছি? হ্যালোজেন এই কথাটা দুইটা ওয়ার্ড থেকে আসছে। একটা হচ্ছে আমাদের হালস, আরটা হচ্ছে আমাদের জেনাস। হালস মানে কি? হালস মানে হচ্ছে সামুদ্রিক লবণ, আর জেনাস মানে হচ্ছে উৎপন্ন করা। ঠিক আছে, বা তৈরি করা, টু মেক। আচ্ছা, তাহলে এই যে হ্যালোজেন যেগুলো আছে এরা হচ্ছে সবাই কি করে ভাইয়া? এরা হচ্ছে সবাই সামুদ্রিক লবণ উৎপন্ন করতেছে। যেমন হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড। কি কি আছে এখানে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, তারপর হচ্ছে আমাদের টেনেসিন। এই যে আমাদের মৌলগুলো আছে গ্রুপ 17, এদেরকে আমরা কি বলি ভাই? হ্যালোজেন বলি। কেন বলি? কারণ এরা হচ্ছে আমাদের কি? আমাদের সামুদ্রিক লবণ তৈরি করে। গ্রুপ 18, তারপর আসি হচ্ছে আমাদের গ্রুপ 18। গ্রুপ 18 কে আমরা বলি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস। ভাই নিষ্ক্রিয় গ্যাস, এটা আরো কয়েকটা নাম আছে, আমরা সবগুলো নামই একটু খেয়াল রাখবো। হ্যাঁ, নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস, এই অনেকগুলো নাম আছে, সবগুলো নামই আমরা খেয়াল রাখবো। তাহলে নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস, যে গ্যাসই বলি না কেন সবগুলোকে আমরা কি বলতেছি? সবগুলো হচ্ছে গ্রুপ 18-র কথা বলতেছি। গ্রুপ 18-তে কি কি গ্যাস আছে? হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানসন। এই সবগুলাই হচ্ছে আমাদের কি? নিষ্ক্রিয় গ্যাস। ভাই কেন নিষ্ক্রিয়? নিষ্ক্রিয় মানে কি? বিক্রিয়া করতে চায় না। এরা হচ্ছে কারোর সাথে বিক্রিয়া করে না।
এটা কি করে না, কারোর সাথে বিক্রিয়া করে না। যেহেতু বিক্রিয়া করতে চায় না, এটা স্টেবল, তার মানে এদেরকে আমরা বলছি নিষ্ক্রিয়। এটা হচ্ছে কারোর সাথে বিক্রিয়া করে না। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কয়েনেজ মেটাল। কয়েনেজ মেটাল এগুলোকে আমরা বলি হচ্ছে মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু, যে ধাতুগুলো হচ্ছে ঐতিহাসিকভাবে মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়েছে, মানে কোনগুলা, কপার, তারপর হচ্ছে কোনটা সিলভার, তারপর হচ্ছে আমাদের কোনটা গোল্ড। এই তিনটাকে আমরা কি বলি, মুদ্রা ধাতু, কারণ এগুলা ঐতিহাসিকভাবে মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়েছে। ঐতিহাসিকভাবে মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে আছে হচ্ছে আমাদের লাস্ট আর একটা, সেটা হচ্ছে অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল। আচ্ছা, অবস্থান্তর মৌল কনসেপ্টটা অনেক বড়, হ্যাঁ। এটা আমরা যখন 11-12 উঠবে আরো অনেক ডিটেলস শিখবো, বাট আমাদের বইয়ে যতটুকু আছে 9-10 বই বা এসএসসি লেভেলে আমরা ঠিক ততটুকুই নিয়ে আলোচনা করতেছি। পর্যায় সারণীতে আমাদের গ্রুপ 3 থেকে 11 পর্যন্ত, গ্রুপ 3 থেকে 11 যেগুলো আছে, মানে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখাই। সে হচ্ছে ফেরাম, তারপর কোবাল্ট, তারপর নিকেল, তারপর হচ্ছে আমাদের কি আছে কপার, তারপর আমরা যদি বলি যে ভ্যানাডিয়াম, ঠিক আছে, সিলভার, গোল্ড, এই যে আমাদের আছে গ্রুপ 3 থেকে 11-র মধ্যে, এগুলোকে আমরা কি বলি, অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের আমাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। এই বিশেষ বৈশিষ্ট্য যেমন এরা হচ্ছে আমাদের কালারফুল যৌগ তৈরি করতে পারে, এগুলো আমাদের জটিল যৌগ তৈরি করতে পারে, এগুলোর মধ্যে চুম্বক ধর্ম দেখতে পাই, ঠিক আছে। বিভিন্ন জিনিস আছে যেটা আমাদের আসলে সিলেবাসের বাইরে, আমাদের জাস্ট এতটুকু মনে রাখলেই মোর দেন এনাফ। আচ্ছা, তারপরে আসি, তারপর আমাদেরকে বলতেছে পর্যায় সারণীর সুবিধা। দেখেন এটা কিন্তু আমি একদম হচ্ছে আমরা শুরুতেই আলোচনা করে আসছিলাম, ঠিক আছে। শুরুতেই আলোচনা করে আসছিলাম যে ভাই পর্যায় সারণীর আসলে কি কি সুবিধা আছে, পর্যায় সারণী কেন আবিষ্কার করা লাগছিল। দেখেন আমাদের পৃথিবীতে হচ্ছে কয়টা মৌল আছে, এখন পর্যন্ত 118টা মৌল আছে, যার মধ্যে 98টা হচ্ছে আমাদের প্রাকৃতিক, আর বাকি যে 20টা আছে এগুলো হচ্ছে কৃত্রিম বা ল্যাবরেটরিতে তৈরি করা। এই যে আমাদের 118টা মৌলের, প্রত্যেকটা মৌলেরই কি আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা মৌলেরই কি আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এখন কোনো একটা মৌল, আমি র্যান্ডমলি একটা মৌল নিলাম, ঠিক আছে। এই মৌলের ক্ষেত্রে আমি হচ্ছে 4টা ভৌত ধর্ম দেখতে পাই। ভৌত ধর্ম কয়টা ভাইয়া, 4টা। আবার এখানে আছে হচ্ছে আমাদের 4টা রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম কয়টা, 4টা। তাহলে ভৌত ধর্ম আছে কয়টা, 4টা। ভৌত ধর্ম বলতে আমরা কোনগুলোকে বলতেছি, গলনাঙ্ককে বলতেছি, স্ফুটনাঙ্ককে বলতেছি, এরা কি তরল, কঠিন নাকি বায়বীয়, কোন অবস্থায় আছে এগুলাকে বলতেছি। রাসায়নিক ধর্ম বলতে কোনগুলোকে বুঝাচ্ছি, রাসায়নিক ধর্ম বলতে ভাইয়া বুঝাচ্ছি হচ্ছে এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, এরা হচ্ছে আমাদের কি বলে এটাকে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, এরা হচ্ছে আমাদের ক্ষার বা বেসের সাথে বিক্রিয়া করে, ক্ষার বা বেসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, এগুলোকে আমরা বলতেছি রাসায়নিক ধর্ম। তাহলে একটা মৌলের জন্য টোটাল কয়টা বৈশিষ্ট্য, 4টা ভৌত, 4টা রাসায়নিক, তাহলে কয়টা হইলো, 8টা। তাহলে 118টা মৌলের জন্য টোটাল কতগুলো বৈশিষ্ট্য, 944টা বৈশিষ্ট্য। এখন 944টা বৈশিষ্ট্য আমাদের পক্ষে কারো পক্ষে মনে রাখা পসিবল না। এই জন্য আমরা কি করি, এগুলোকে একটা সিকোয়েন্সে সাজাই নিই, যে গ্রুপ 1-এ যারা আছে তারা সবাই একই রকম বিক্রিয়া করে, গ্রুপ 2-তে যারা আছে তারা সবাই একই রকম বিক্রিয়া করে, গ্রুপ 17-এ যারা আছে তারা সবাই একই রকম বিক্রিয়া করে, গ্রুপ 18-এ যারা আছে তারা কেউই বিক্রিয়া করে না, ঠিক আছে। এইভাবে আমরা জিনিসগুলো সাজাই নিছি। তাহলে পর্যায় সারণীর সুবিধা কি, আমরা সবগুলো বৈশিষ্ট্য একসাথে একটা সিকোয়েন্সিয়ালি মনে রাখতে পারতেছি। আচ্ছা, তারপরে পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগ। যেমন এখানে আসলে কয়েকটা এক্সাম্পল দেখাতে বলছে। এক্সাম্পল দেখানোর আগে আমি হচ্ছে কয়েকটা পয়েন্ট আগে হাইলাইট করি, হ্যাঁ একটু দেখেন, কয়েকটা পয়েন্ট হাইলাইট করি। প্রথম কথা হচ্ছে যে এটা আমরা 6 নম্বর চ্যাপ্টারেও পড়ছিলাম, বাট এখানে একটু বলে দিই। সেটা হচ্ছে যে ধাতু প্লাস অ্যাসিড কি বিক্রিয়া করে কি তৈরি করবে, বিক্রিয়া করে হচ্ছে আমাদের লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। অ্যাসিড প্লাস ক্ষার
বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ এবং পানি তৈরি করবে। এই দুইটা মনে রেখে আপাতত। এবার বলছে পটাশিয়াম একই গ্রুপের মৌল, মানে ভাই একই গ্রুপে যে মৌলগুলো আছে তারা সবাই একই রকম বিক্রিয়া করে, এটাই আমাদেরকে দেখাইতে বলছে। যেমন আমি যদি বলি যে র্যান্ডম একটা এক্সাম্পল নেই, সাপোজ আমাদের কাছে যে প্রথমটাই দিয়েই দেখি আমরা, ধাতু প্লাস অ্যাসিড। তাহলে একটা ধাতু নেই, সাপোজ আমাদের কাছে আসতে হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের সাথে একটা অ্যাসিড মানে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম। এখানে যে বিক্রিয়াটা ঘটবে সেম বিক্রিয়াটা ঘটবে সোডিয়ামের সাথে, সেম বিক্রিয়াটা ঘটবে পটাশিয়ামের সাথে, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম সবার সাথেই সেম বিক্রিয়া ঘটবে। কেমনে ভাই, লিথিয়ামের সাথে যদি অ্যাসিড মানে HCl এর বিক্রিয়া হয় তখন কি হবে, লবণ। লবণ কোনটা, লিথিয়াম ক্লোরিন মানে হচ্ছে লিথিয়াম ক্লোরাইড। এখানে কি আসবে, সোডিয়াম ক্লোরাইড। এখানে কি আসবে, পটাশিয়াম ক্লোরাইড। হাইড্রোজেন যেটা আছে এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, যেহেতু হাইড্রোজেন দুইটা তাহলে এখানে একটা 2 দিতে পারি, এখানে একটা 2 দিতে পারি, এখানে একটা 2। তাহলে এখানে আমাদের আরও কিছু চেঞ্জ করতে হবে, এখানে 2, এখানে 2, এখানে 2 সমতাকরণ করার জন্য। সমতাকরণ আপাতত না করলেও হবে, সমস্যা নেই। তাহলে এখানে যেটা কমন জিনিস দেখা যাচ্ছে ভাই, এখানে হতেছে আমাদের কমন জিনিসের জন্য যেটা দেখতেছি যে সবাই একটা লবণ তৈরি করে, ক্লোরাইড লবণ, সবাই হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে একই গ্রুপে যারা আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, গ্রুপ 1-এ যারা আছে সবাই সেম টাইপের রিঅ্যাকশন করছে। আবার আমি যদি বলি যে ভাই এখানে আমাদের হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের বিক্রিয়া করলে যা হবে, হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করলে, হাইড্রোজেনের সাথে ব্রোমিনের বিক্রিয়া করলে মোটামুটি একই টাইপের যৌগ পাবো। এটা হচ্ছে পাবো হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এটা পাবো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা পাবো হাইড্রোব্রোমিক অ্যাসিড। এই তিনটা আমরা পাবো। তাহলে সেম টাইপের জিনিস, ঠিক আছে, সেম টাইপের জিনিস। আবার আমি আরও একটা উদাহরণ যদি আনতে যাই তাহলে দেখেন, সাপোজ এখানে একটা উদাহরণ আনি আমি। আমাদের কাছে আছে হচ্ছে বেরিলিয়াম কার্বনেট, এটা HCl এর সাথে রিঅ্যাকশন করতেছি, ধাতব কার্বনেট। তাহলে এটা রিঅ্যাকশন করে কি হবে, আচ্ছা এটা না দেখাই, যেহেতু আমরা এখানে কার্বনেটটা লিখে নেই, আমরা অন্য একটা দেখি। সাপোজ আসা হচ্ছে আমাদের বেরিলিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার, ওই যেহেতু আছে, তাহলে এটা অ্যাসিডের সাথে মানে HCl এর সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করবে, লবণ এবং পানি। তাহলে বেরিলিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কি তৈরি করবে, বেরিলিয়াম ক্লোরাইড। সেম হইতে বেরিলিয়ামের পর কি আছে, ম্যাগনেসিয়াম। তাহলে আমি যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে রিঅ্যাকশন করি HCl এর সাথে, তাহলে এখানে কি তৈরি করবে, এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আমি যদি এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেই এবং HCl দেই তখন আমাদের কি তৈরি করবে, ক্যালসিয়াম ক্লোরাইড। আমি যদি এখানে স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড দেই এবং HCl দেই তখন আমাদের কি তৈরি করবে, স্ট্রনশিয়াম ক্লোরাইড। প্রতি ক্ষেত্রেই আমাদের সবগুলো ক্ষেত্রে কি তৈরি হবে, পানি তৈরি হবে। তাহলে দেখেন গ্রুপ 2-এ যারা আছে, গ্রুপ 2-এ যারা আছে তারা হচ্ছে সবাই সেম টাইপের রিঅ্যাকশন দেখাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের এই টপিকটা ছিল। তারপর আসি হচ্ছে আমরা না, চ্যাপ্টার শেষ, আমাদের শেষ এই চ্যাপ্টার এতটুকু পর্যন্তই। আমরা সামনে হচ্ছে এই চ্যাপ্টার থেকে MCQ এবং CQ সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।